সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের দশম অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সৌরশক্তি, রাসায়নিক শক্তি এবং ক্লোরোপ্লাস্টের গঠন। এ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা প্রথমে সালোক সংশ্লেষণ কাকে বলে একটু দেখি। সালোক সংশ্লেষণ হচ্ছে মূলত আলোক শক্তি ব্যবহার করে প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাহায্যে সুগার উৎপন্ন করা বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা। এখানে আমরা সূত্রটিও দেখতে পাচ্ছি যে 6 কার্বন ডাই অক্সাইড, 6 অণু 6 অণু পানি মিলে C6H12O6, এটা হচ্ছে শর্করা বা যেটাকে আমরা গ্লুকোজ বলে থাকি, এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অক্সিজেন উৎপন্ন করা। এই অক্সিজেনটা আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে প্রাণীরা ব্যবহার করে থাকি। এছাড়া সুগার যেটা আসে সেটার জন্য আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকি, এবং সুগারটা উদ্ভিদের জন্য একটা শক্তি হিসাবে কাজ করে থাকে, সেটা প্রাণীর জন্য একটা শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে। এজন্য সার্বিকভাবে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। পৃথিবী সৃষ্টির প্রাককালে বা শুরুতে বায়ুমণ্ডল তৈরি হয়েছিল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন দিয়ে, সেখানে কোনো অক্সিজেন ছিল না। তো এই জন্য দেখা যায় যে এখানে প্রায় বলা হয়েছে যে 2.5 বিলিয়ন বছর আগে সায়ানোব্যাকটেরিয়া নামে একটা প্রোক্যারিওটিক অর্থাৎ এককোষী জীব ছিল। তাদের প্রকৃত নিউক্লিয়াস ছিল না, শুধুমাত্র ডিএনএ ছিল তাদের মধ্যে। তারা সূর্যালোক এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা ব্যবহার করে প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন এবং শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করতে শুরু করে। পরবর্তীকালে বিবর্তনের ফলে শৈবালের মধ্যে এই ক্ষমতা বিকশিত হয়, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া থেকে, যেটা আমরা বলছিলাম, এই সায়ানোব্যাকটেরিয়া থেকে পরবর্তীকালে উন্নত শৈবালের উৎপত্তি ঘটে, এবং শৈবাল ভালোভাবেই এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পরিচালনা করতে পারে। শৈবাল, তারপরে প্লাঙ্কটন হচ্ছে যারা পানিতে ভেসে বেড়ায়, এককোষী শৈবালকে আমরা প্লাঙ্কটন বলে থাকি, এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ, এগুলো দেখা যায় বর্তমানে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে রাখে বা নিশ্চিত করতেছে, এবং এর ফলে দেখা যায় যে বায়ুমণ্ডল ধীরে ধীরে বর্তমান অবস্থায় এসেছে বা রূপান্তরিত হয়েছে। এখানে আমরা সায়ানোব্যাকটেরিয়া একটি চিত্র দেখতে পাচ্ছি, এবং আদি পৃথিবী যখন ছিল তখন তো পৃথিবীতে কোনো উদ্ভিদ ছিল না, তখন এই সায়ানোব্যাকটেরিয়ার রাজত্ব ছিল, এবং সায়ানোব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষণের মাধ্যমে পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদন করেছে এবং শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করেছে। আমরা এখানে আলোক শক্তির বিভিন্ন বা আলোর বর্ণালী যেগুলো আছে সেগুলোর বিভিন্ন বিষয়টা দেখতে পাচ্ছি, যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 400 থেকে এবং 700 ন্যানোমিটার যে দৈর্ঘ্য, আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা এখানে বলা হয়েছে, এবং সেটাকে আমরা ভিজিবল লাইট বলে থাকি। এই ভিজিবল লাইটের যে 700 এখানে যে আলোটা আছে, লাল আলোটা, এটাই মূলত সালোক সংশ্লেষণে কাজ করে থাকে। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে যেটা রাসায়নিক শক্তি, সৌরশক্তি তো আমরা বুঝি যে সেটা আলোক শক্তি হিসাবে সূর্য থেকে আসে, সেটাকে আমরা সৌরশক্তি বলে থাকি, এবং সেখান থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তৈরি হয়ে থাকে। রাসায়নিক শক্তির দুটি বিষয় আছে, একটা হচ্ছে এটিপি, যেটার ফুল মিনিং হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, এবং এটাকে আমরা বায়োলজিক্যাল কোয়াড বলে থাকি, কারণ এটা হচ্ছে শক্তি, রাসায়নিক শক্তি, এবং এই রাসায়নিক শক্তি থেকে আমরা যাবতীয় শক্তি পেয়ে থাকি। এখানে 3টা ফসফেট থাকে, এটিপির মধ্যে 3টা ফসফেট থাকে, একটা রাইবোজ সুগার আছে, এবং এখানে যে কোনো বেস থাকতে পারে, তার মধ্যে অ্যাডেনিন যদি থাকে তাহলে সেটা এটিপি হতে পারে, অর্থাৎ এখানে আমরা অ্যাডেনোসাইনের কথাটা যেটা বলেছি সেটা অ্যাডেনিন থাকার কারণে। এবং এখান থেকে যখন দেখা যায় যে 3টা ফসফেট থেকে যখন একটা ফসফেট বের হয়ে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে, যে এটিপি থেকে যখন এডিপি তৈরি হয়, তখন দেখা যায় যে 2টা ফসফেট অবশিষ্ট থাকে এবং একটা ফসফেট এখানে আলাদা হয়ে যাচ্ছে বা পৃথক হয়ে যাচ্ছে। তখন এটাকে আমরা ডাইফসফেট বলে থাকি, অ্যাডেনোসাইন ডাইফসফেট বলে থাকি। এবং এই সময় দেখা যায় যে
কোষের মধ্যে শক্তি নির্গত হয় কোষের বিপাকের জন্য। অর্থাৎ 3টা ফসফেট থেকে যখন 2টা ফসফেটে পরিণত হবে বা একটা ফসফেট আলাদা হয়ে যাবে, তখনই আমরা সেই রাসায়নিক শক্তিটা আমরা কোষের জন্য ব্যবহার করতে পারবো বা আমাদের দেহের জন্য ব্যবহার করতে পারবো। আরেকটা শক্তি হচ্ছে নিকোটিন এনএডিপি। এই এনএডিপির ফুল মিনিং হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটার সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, NADPH হয়, তখন সেটা একটা শক্তি হয়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এটাও আলোক শক্তির সাহায্যে ঘটে থাকে। তখন আমরা এখানে NADPর একটা সংকেত দেখতে পাচ্ছি, এখানে এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই হাইড্রোজেনটা যুক্ত হবে এবং 2টা ইলেকট্রন যুক্ত হয়ে NADPH তৈরি করে থাকে বা বিজারিত অবস্থা তৈরি করে থাকে। এখানে আমরা এই যে হাইড্রোজেনটা এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে এখানে আগে একটা হাইড্রোজেন ছিল, এখানে পরে 2টা হাইড্রোজেন হয় আরেকটা যুক্ত হয়ে, আর এখানে 2টা ইলেকট্রন, এই জায়গাটা একটা ইলেকট্রন এবং এই জায়গাটা একটা ইলেকট্রন যুক্ত হয়ে NADPH তৈরি করে থাকি। NADPH হচ্ছে আরেকটা শক্তি। এটা আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে থাকি, সেটার মাধ্যমে দেখা যায় যে এই NADPH আবার পুনরায় NADP তে পরিণত হতে পারে এবং তখন 3টা ATP এখানে তৈরি হয়ে থাকে। তাই সেই প্রক্রিয়াটা আমরা উচ্চ শ্রেণীতে আবার আরো বিস্তারিত জানতে পারবো এগুলো সম্পর্কে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান হচ্ছে যে আমরা মূলত যদি প্রথমে দেখি সেটা হচ্ছে পাতা, এবং পাতার মধ্যে উপরের দিকে মেসোফিল কোষ থাকে। সেই কোষের মধ্যে বা মেসোফিল টিস্যু তৈরি হয়। এই মেসোফিল কোষগুলা মিলে যে কোষগুচ্ছ তৈরি হয় সেটাকে আমরা মেসোফিল টিস্যু বলে থাকি। এবং এগুলোর নিচের দিকে দেখা যায় স্টোমা থাকে বা পত্ররন্ধ্র, সেখান দিয়ে বিভিন্ন ধরনের কার্বন ডাই অক্সাইড এগুলো প্রবেশ করে থাকে। আর পানি যেটা, সেটা তো উদ্ভিদের মূলের সাহায্যে আসে। এই মেসোফিল কোষের মধ্যে দেখা যায় যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে। সেই ক্লোরোপ্লাস্ট গুলার মধ্যে আমরা দেখি যে কিছু উপাদান আছে, যেমন গ্রানন চক্র বা থাইলাকয়েড, এগুলার মধ্যে ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিলটা মূলত সালোক সংশ্লেষণে কাজ করে থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায় যে তরল পদার্থটা থাকে, সেটাকে আমরা স্টোমা বলে থাকি। এইখানে আমরা দেখি যে ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তাহলে এখানে দেখা যাবে যে এটা মোটামুটি 1 থেকে 2 মাইক্রোমিটার পুরু এবং এর ব্যাস হচ্ছে 5 থেকে 7 মাইক্রোমিটার। ক্লোরোপ্লাস্টের আকারটা হচ্ছে ডিম্বাকৃতির এবং এর মধ্যে 2টা ঝিল্লি থাকে। আমরা এখানে 2টা ঝিল্লি দেখে, একটা বহিঃঝিল্লি আর একটা হচ্ছে অন্তঃঝিল্লি, বাইরের ঝিল্লি এবং অভ্যন্তরীণ ঝিল্লি। এই 2টা ঝিল্লির মধ্যে প্রায় 10 থেকে 20 ন্যানোমিটার একটা ব্যবধান থাকে। অভ্যন্তরীণ ঝিল্লির অবস্থা, ভিতরের যে অংশটা, সেখানে যে তরল পদার্থটা থাকে সেটাকে আমরা স্টোমা বলে থাকি। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা থাকে। এখানে আমরা যে চাকতির মতো যেগুলো দেখতে পাচ্ছি, অসংখ্য চাকতি, এগুলো গ্রানা। এগুলোর মধ্যেই মূলত সালোক সংশ্লেষণে আলোর শোষণ করে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক শক্তি আমরা অলরেডি 2টা শক্তির কথা আলোচনা করেছি, একটা হচ্ছে ATP আর একটা হচ্ছে NADPH। এইখান থেকে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড এই শক্তি ব্যবহার করেই, ATP ব্যবহার করে দেখা যায় কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা গঠিত হয়ে থাকে। আমরা এখানে যে উপাদানগুলো দেখতে পাই একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে, প্রথম উপাদানটা গুরুত্বপূর্ণ সবচেয়ে উপাদান হচ্ছে ক্লোরোফিল। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থ। এই রঞ্জকটা দেখা যায় যে সৌরশক্তি ব্যবহার করে, তাদের সৌরশক্তির নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে আলোক শোষণ করে থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে চ্যাপ্টা থলির মতো, এখানে যে গোলাকার থলিগুলো আমরা দেখতে পাচ্ছি, থলির মতো কাঠামো গুলোকে আমরা থাইলাকয়েড বলে থাকি। এগুলো স্টোমার ভিতরে ঝুলে থাকে এবং আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। থাইলাকয়েডের পৃষ্ঠের মধ্যে ক্লোরোফিল থাকে। হ্যাঁ, আমরা এর মধ্যে বলেছি যে সায়ানোব্যাকটেরিয়াতে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু সেখানে থাইলাকয়েড আছে এবং তার পৃষ্ঠদেশে ক্লোরোফিল থাকে এবং আলোক সংবেদী অন্যান্য রঞ্জক পদার্থ এখানে থাকে। এটা হচ্ছে যে এই যে থাইলাকয়েড গুলা, এগুলো অনেকগুলা 10 থেকে 20টা থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে থাকে, যা আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরের স্থান হিসাবে গণ্য হয়ে থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।